মধুবালা, অরিত্রিকা আহানা। পর্ব ৫। পালঙ্কের ওপর মূর্তির ন্যায় বসেছিল মধু। তার ভেতরে কি চলছে তা কেবল সেই জানে। পরনের শাড়ি আলুথালু, মাথার চুল এলোমেলো। এক রাতেই কোটরে বসে গেছে চোখ। কপালে ব্যান্ডেজ বাঁধানো। কাল রাতের পর থেকে আজ সারাদিন নাওয়া খাওয়া কিছুই হয়নি তার। উদ্ভ্রান্তের মতো খোলা জানালার দিকে চেয়ে আছে। আরমান ভেতরে ঢুকে গলা খাকারি দিল। সচকিত হলো মধু। নড়েছে বসল সে। তার মলিন মুখের দিকে আরমান মৃদু কোমল স্বরে বলল, আশরাফি সাহেবদের কি তুমি আগে থেকেই চিনতে? আরমানের কথার জবাবে দীর্ঘশ্বাস ছাড়ল মধু। ক্ষীণ কণ্ঠে বলল, ইনি সেই, যার কথা তোমাকে বলেছিলাম। একসময় আশরাফিকে নিয়ে সবার সাথে প্রচুর গল্প করত মধু। তার উদ্দেশ্যহীন জীবনের একমাত্র আনন্দ ছিল আশরাফিকে নিয়ে গল্প করার সময়টুকুতেই। কিন্তু ধীরে ধীরে সেই গল্পটাও পুরনো হয়ে গেল। এখন আর কেউ শুনতে চায় না সেই গল্প। মধুও বলে না। কিন্তু আশরাফি দেখার পর থেকেই পুরনো সেই স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠেছে। রঙিন, আনন্দঘন স্মৃতি। তার পরপরই আবার আশরাফির তীব্র ঘৃণাযুক্ত রাগত চেহারা। আরমান মধুর মতিগতি পর্যবেক্ষণ করে সন্নিগ্ধ কণ্ঠে বলল, তার মানে ইনিই তোমার সেই পুরাতন প্রেমিক? জবাবে মলিন হাসল মধু। প্রেমিক আবার পুরাতন হয় নাকি? প্রেমিক তো প্রেমিকই। কিন্তু এসব কথা আরমান বুঝবে না। দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে রইল সে। এদিকে কালরাতের পর থেকে চিন্তায় আছে আরমান। মধুর রিয়েকশন দেখেই সে বুঝে নিয়েছিল লোকগুলোর সঙ্গে পুরনো কোন সংযোগ তার আছে। তাই মনের ভেতর ভয় ঢুকে গিয়েছে তার। সেধে সেধে লোকগুলোকে এখানে ডাকা মোটেই উচিত হয়নি। এখন যদি তারা মধুকে এখান থেকে নিয়ে যেতে চায়, মধু চলে ফেলে আরমানের কি হবে? কে তাকে যত্ন করে ভাত বেড়ে খাওয়াবে? কে তাকে শাসন করবে? কে তাকে সৎপরামর্শ দেবে? কার মুখখানা ভেবে ঘরে ফিরবে আরমান? না, আর ভাবতে পারল না সে। মধু চলে গেলে এক মুহূর্তও শান্তিতে থাকতে পারবে না আরমান। অতএব যে করেই হোক মধুকে তার চাই। দরকার হলে ডিলটা ক্যান্সেল করে দেবে, কিন্তু তবুও মধুকে ছাড়বে না। তার শঙ্কিত মুখের দিকে চেয়ে মধু ম্লান হেসে বলল, তোমার ভয় নেই। সে আর এখন আমাকে চাইবে না। জেনে শুনে কেউ এমন মেয়েকে ঘরে তুলবে না। কথাটা আরমানের পছন্দ হলো। তবুও পুরোপুরি বিশ্বাস করতে পারল না সে। সন্নিগ্ধ কণ্ঠে বলল, যদি চায়? আরমানের চোখে মুখে উৎকণ্ঠা, ভয়। মধু স্থির দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে ফের হেসে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল, চাইবে না। তবুও যদি চায়, আমি যাব না। ভরসা পেল আরমান। মুখে হাসি ফুটে উঠল তার। কৃতজ্ঞ হাসি। মধু যখন নিজ মুখে স্বীকার করেছে তার মানে আর কোন ভয় নেই। কোথাও যাবে না সে। অবশ্য খামোখাই ভয় পাচ্ছিল আরমান। মধু যতই রূপসী হোক না কেন, যতই তাদের মধ্যে ভালোবাসা থাকুক না কেন, কোন ছেলেই বা এমন একটা মেয়েকে নিজের ঘরের বউ করতে চাইবে না? আরমানের সামাজিক কোন বাধা নেই, তাই সে চাইলেই মধুকে বিয়ে করতে পারে। কিন্তু আশরাফি, তার পক্ষে তো সমাজের বিপক্ষে গিয়ে মধুকে বিয়ে করাটা সম্ভব নয়। সমাজের চোখে মধু একজন প্রস্টিটিউট। এর চেয়ে ভালো কোন সামাজিক মর্যাদা তার নেই। অতএব মাথা থেকে চিন্তাটা সম্পূর্ণ ঝেড়ে ফেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাছাড়া মধু নিজ মুখেই বলেছে আশরাফি তাকে চায় না। সুতরাং এসব নিয়ে আর বেশি চিন্তা না করাই ভালো। যত বেশি চিন্তা করবে সমস্যা ততই বাড়বে। মধুর বিষণ্ণ মুখের দিকে চেয়ে সান্ত্বনার সুরে বলল, পুরনো কথা মনে করে লাভ কি মধু? তাতে কি দুঃখ কমবে? মোটেও কমবে না, উল্টে আরো বাড়ে। তার চেয়ে বরং এসব চিন্তা বাদ দিয়ে যাও, গোসল সেরে এসো। আজকে দুজন একসঙ্গে খাবো। তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাব এক জায়গায়। ছেলেমানুষি কথাবার্তা। হাসল মধু। 4 বছরে এই প্রথম আরমান তাকে নিয়ে বাইরে বেরোনোর কথা বলেছে। নতুবা এখানে যারা আসে তাদের জন্য বাইরের পৃথিবীর নিষিদ্ধ। চাইলেও বেরোনোর ক্ষমতা নেই তাদের। ঠাট্টার সুরে বলল, আজকে হঠাৎ এত খাতির? আরমান সলজ্জ হাসল। মাথা নিচু করে বলল, না মানে, তোমার মন ভালো নেই তাই বলছিলাম। তবে তোমার যদি কোন অসুবিধে থাকে তাহলে থাক। মধুর মুখের হাসি গুটিয়ে নিল। এখন আর বাইরে যেতে মন চায় না তার। নিজেকে ঘরবন্দি করে রাখতেই ভালো লাগে। আরমানের কথার জবাবে হ্যাঁ বা না কিছুই উত্তর দিল না সে। ভেতরে ভেতরে ব্যথিত হলো আরমান। মধুকে সে কিসের অভাব দিয়েছে? সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কোন কিছুতেই তো কোন কমতি রাখেনি।
তবে এতগুলো বছরেও কেন মধু তাকে ভালোবাসতে পারল না? মৌন মুখে বলল, তোমার বোধ হয় যাওয়ার ইচ্ছে নেই তাই না? না, কিন্তু কেন? এতদিন বাদে তোমাকে নিয়ে বাইরে বেরোতে যাব বললাম অথচ তোমার কোন আগ্রহই নেই? কেন মধুবালা? কারণ এখন আর আমার বাইরে যেতে ইচ্ছে করে না। সব ইচ্ছে মরে গেছে। আরমান শেষ চেষ্টাস্বরূপ আরেকবার জোর করতে চাইছিল, মধু বারণ করে দিয়ে বলল, কুয়োর ব্যাঙ কুয়োতেই ঠিক আছে। আলোর ঝলকানি তাকে দেখিও না। সইবে না। দমে গেল আরমান। আর কথা বাড়ালো না সে। চুপচাপ বেরিয়ে গেল। কম্পিউটার টেবিলের সামনে দুম ধরে বসে আছে আশরাফি। বুকের ভেতরটা জ্বালাপোড়া করছে তার। কিন্তু এত কিছুর পরেও মধুকে ঘৃণা করতে পারছে না সে। নিজের জ্বালা মেটাতে কালরাতে মধুকে তীব্রভাবে অপমান করে এসেছে সে। কিন্তু সেই জ্বালা এখন বিষের মতন তাকেই দংশন করছে। মধুকে আঘাতের যন্ত্রণা শূল হয়ে প্রতিটা মুহূর্তে তার বুকেই এসে বিঁধছে। যন্ত্রণায় সারারাত চোখের পাতা এক করতে পারেনি। চাপা মুষ্টে বুকের ভেতরটা ভেঙে গড়িয়ে তছনছ হয়ে যাচ্ছে তার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিজেকে বড় অসহায়, নিরর্থক মনে হচ্ছে। কাউকে ভালোবাসার যন্ত্রণায় সত্যিই অদ্ভুত। এর জন্যেই বোধ হয় কবি বলেছিলেন, তুমি লহ নাই ভালোবাসিবার দায়। দুহাতে শুধুই কুড়িয়েছ ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে আমি বসে একা। বুনিয়াছি প্রেম, ঘৃণা বুনিবার ছলে। যতবার করে আশরাফি নিজেকে বোঝাতে চাইছে সে মধুকে ঘৃণা করে, ততবারই ভেতর থেকে কেউ একজন যেন বলে উঠছে, তুমি এখনো তাকে পাগলের মতো ভালোবাসো আশরাফি। সমস্ত পৃথিবীর চাইতেও বেশি। অথচ কালরাতে মেহেরকে জঘন্যভাবে অপমান করে এসেছে সে, এমনকি মৃত্যু পর্যন্ত কামনা করে এসেছে তার। তীব্র ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে এসেছে তার দিকে। কিন্তু এত কিছুর পরেও কেবল সেই জানে কতখানি গভীর ভালোবাসা লুকিয়ে ছিল সেই ঘৃণার আড়ালে। শেক্সপিয়ার বলেছিলেন, লাভ মি অর হেইট মি, বোথ আর ইন মাই ফেভার। ইফ ইউ লাভ মি, আই উইল অলওয়েজ বি ইন ইউর হার্ট। ইফ ইউ হেইট মি, আই উইল অলওয়েজ বি ইন ইউর মাইন্ড। অর্থাৎ আমাকে ভালোবাসো কিংবা ঘৃণা করো, দুটোই আমার পক্ষে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমি সর্বদা তোমার হৃদয়ে থাকব, আর যদি ঘৃণা করো তবে আমি থাকব তোমার মনে। তাই এত কিছুর পরেও আশরাফির মন মস্তিষ্ক দুটোকেই দখল করে বসে আছে মধু। শত চেষ্টা করেও মন থেকে মধুর মুখটা মুছে ফেলতে পারছে না আশরাফি। রাগ করে মধুর পুরনো সব ছবি ডিলিট করে দিয়েছে সে। কিন্তু তাতে কোনো লাভ হলো না। মধুর যেই জ্যান্ত ছবিখানা সঙ্গে করে নিয়ে এসেছে সেটা কিছুতেই মুছতে পারল না। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই জ্বালাময়ী মুখ। আর যতবারই মধুর মুখটা চোখের সামনে ভেসে উঠেছে ততবার মাথায় আগুন জ্বলছে আশরাফির। নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছে না সে। শান্ত রাখবেই বাকি করে তার মেহের, তার ভালোবাসার মানুষ। টাকার জন্য অন্য পুরুষের শয্যাসঙ্গী বানিয়েছে নিজকে। এই দুঃখ কি আদৌ মিটবে আশরাফির? আকস্মিক চোখজোড়া ঝাপসা হয়ে এলো তার। অশ্রুমাখা কণ্ঠে বিড়বিড় করে বলল, তুমি মরে গেলেও বোধ হয় এতটা কষ্ট হতো না মেহের, যতটা কষ্ট এখন হচ্ছে। আমার বড় দুর্বল জায়গায় আঘাত করেছ তুমি। তুমি যে আমার ছিলে কি তা তুমি নিজেও জানো না। কিন্তু আজকে তুমি সব শেষ করে দিলে। সোহাগ ভেতরে ঢুকে খাটের ওপর বসল। আশরাফির বিধ্বস্ত মুখের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলল, তুই এখনো এসব নিয়ে ভাবছিস? তোকে কতবার বারণ করেছি এসব আর ভাবিস না, তবুও বারবার কেন ঘুরে ফিরে ওই মেয়েটার কথাই ভাবিস তুই? কি আছে ওর মাঝে? ওই মেয়ে ছাড়া কি পৃথিবীতে আর কোন মেয়ে নেই? নিজের চোখেই তো দেখলি টাকার জন্য নিজেকে কতটা নিচে নামিয়েছে সে। তবুও কেন ওকে নিয়েই পড়ে আছিস তুই, আমি বুঝি না। এতদিন না হয় চোখে দেখিসনি তাই অন্ধের মতো ভালোবেসে গেছিস, কিন্তু এবার তো নিজের চোখেই দেখেছিস তার কর্মকাণ্ড। এত কিছুর পরেও যদি তোর শিক্ষা না হয় তাহলে আমার আর কিছু বলার নেই তোকে। তোর যা মন চায় তুই কর। আশরাফি এক ফোঁটাও জবাব দিল না। পূর্বের ন্যায় থম মেরে রইল সে। গা দিয়ে আগুন বেরোচ্ছে তার। চোখ জ্বালাপোড়া করছে। সবকিছু ভেঙ্গে গুঁড়িয়ে তছনছ করে দিতে মন চাইছে। গতকাল রাতে মেহেরকে দেখার পর সোহাগ ওয়াশরুমে যাবার বাহানায় তার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ করে দিয়েছিল আশরাফিকে। কিন্তু মেহেরের বুক ফাটল, তবু মুখ ফাটল না। নিজের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা সব নিজের মাঝেই রেখে দিল সে।
আশরাফি যখন সীমাহীন বিস্ময় ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়েছিল তখন আশরাফিকে করা তার প্রথম প্রশ্নটা ছিল, বিয়ে করেছ? আশরাফির জবাবহীন হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু তার সকরুণ চোখের মণি সার্চলাইটের মতো প্রদক্ষিণ করছিল মধুর সমগ্র মুখে। বোধ করি, মধুর হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বেদনার রহস্য খুঁজে বের করতে চাইছিল সে। কিন্তু ধরা দিল না। হতাশ হয়ে আশরাফি ধরে আসা কণ্ঠে বিড়বিড় করে বলল, সেটা জেনে তোমার লাভ কি মেহের? ভেবেছিল সত্যিটা বলবে মধু, কিন্তু জবাবে হাসল সে। দীর্ঘশ্বাস ফেলে হাসিমুখেই বলল, ভয় নেই। তোমার ঘাড়ে চেপে বসব না। এমনিই জিজ্ঞেস করলাম। তখনও নিজেকে পুরোপুরি সামলাতে পারেনি আশরাফি। সে বিশ্বাসই করতে পারছিল না মধুই সত্যিই তার সামনে। সত্যিই বিশ্বাস করতে পারছিল না সে। যাকে এতগুলো বছর ধরে সযত্নে নিজের হৃদয় লালন করে এসেছে তার দেখা এমন জঘন্য জায়গায় মিলবে। মধুর ঠাট্টায় যোগ না দিয়ে বিস্ময়াবিষ্ট, সকরুণ কণ্ঠে বলল, এই অবস্থা কেমন করে হলো মেহের? মেহের বলে এখানে কেউ আমাকে ডাকে না। মধুবালা বললেই বেশি খুশি হব। এড়িয়ে যাচ্ছ? যদিও আশরাফির প্রশ্নটা ঠিক বুঝতে পেরেছিল মধু। তথাপি না বোঝার ভান করে বলল, এড়িয়ে যাব কেন? বলো কি জানতে চাও? তুমি এখানে কেন? আবারও করুণ কণ্ঠস্বর আশরাফির। আমি তো এখানেই থাকি। কিন্তু কেন? ওই লোকটা কেন বলছে তুমি তার স্ত্রী? সবার কাছে মধুকে নিজের বউ বলেই পরিচয় দেয় আরমান। মধু অবশ্য এই নিয়ে কোন দিন কোন প্রতিবাদ করেনি। করে লাভই বাকি, এইখানে যারা আসে তাদের বিয়ে হলেও কি, না হলেও কি? তাদের জীবন এমনিতেই নিরর্থক। সম্মান পাবার কোন অধিকার তাদের নেই। তাদের কেবল একটাই কাজ, টাকার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। এর বাইরে আর কোন কাজ নেই তাদের। হ্যাঁ, মধুকে হয়তো অন্যান্য মেয়েদের মতো লোভী পুরুষদের শয্যাসঙ্গিনী হতে হয়নি, কিন্তু তবুও 4 বছর যাবৎ এখানে আছে সে। এখন আর নিজেকে আলাদা বলেই মনে হয় না। মনে হয় যেন এদেরই একজন সে। তাই বিয়ে নিয়ে তেমন কোন মাথা ব্যথা ছিল না। কেউ জিজ্ঞেস করলে হাসিমুখেই আরমানের কথা সমর্থন করে নিত সে। কিন্তু আজকে পারল না। বুকের ভেতর কোথাও গিয়ে যেন লাগলো আশরাফির প্রশ্নটা। জবাবে খুব করে বলতে ইচ্ছে হলো, ভুলে বলেছে ও। আমি কারো বউ নই। কিন্তু পারল না। মনের কথা মনেই চাপা দিয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে এনে বলল, হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমি ওর বউ। বিয়ে হয়েছে আমাদের দুজনের। একের পর এক আঘাতে জর্জরিত আশরাফি। মধুর নিজমুখে স্বীকার করার পরেও তার কথাগুলো বিশ্বাস করতে পারছিল না সে। সন্নিগ্ধ কণ্ঠে বলল, বিয়ে হয়েছে? নাকি ওই লোকটা নিশ্চয়ই জোর করে তোমাকে এখানে ধরে এনেছে? দেখে কি তাই মনে হচ্ছে? মানে মানে আমাকে দেখে কি কোনোভাবেই মনে হচ্ছে যে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে? কিংবা খুব কষ্টে আছি আমি? এবার জ্বলজ্বল করে উঠল আশরাফি। চোখজোড়া চোয়ালের পেশিগুলো কঠিন হয়ে এলো তার। ধারালো কণ্ঠে বলল, কি বলতে চাইছো তুমি? এখানে খুব সুখে আছো? আমি কিছুই বলতে চাইছি না। আমি শুধু তোমার ভুলটা ভাঙিয়ে দিতে চাইছি। এখানকার মালকিন আমি। আমার কথাতে সবকিছু হয় এখানে। সুতরাং আমাকে জোর করার মতো প্রশ্নই উঠে না। আমার প্রশ্নের সরাসরি জবাব চাই। হ্যাঁ অথবা না। না, আমি নিজের ইচ্ছেতেই এখানে এসেছি। মিথ্যে কথা। নিজের ইচ্ছেই কেউ কখনো এখানে আসে না। কিন্তু আমি এসেছি। আমার টাকার দরকার ছিল। প্রচুর টাকার। টাকা? হ্যাঁ টাকা। আমার প্রথম স্বামী ইশতিয়াক মারা যাওয়ার পর তার বাড়ির লোকজন আমাকে জোর করে আটকে রেখেছিল তাদের কাছে। বন্দি অবস্থায় আমার ওপর অনেক অমানুষিক নির্যাতন চালিয়েছিল তারা। তাদের হাত থেকে বাঁচার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিলাম আমি। নিজের খরচ চালানোর মতো তখন একটা কানাকড়িও ছিল না আমার কাছে। ঠিক সেই মুহূর্তেই আরমানের সাথে দেখা হলো। সে আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে। ওর ব্যবসার কথা তুমি জানতে? হ্যাঁ, প্রথম প্রথম একটু খারাপ লাগলেও এখন সয়ে গেছে। তাছাড়া আমাকে অনেক ভালোবাসে সে। মেহেরের এমন নিখুঁত মিথ্যে বর্ণনার পরেও আশরাফির সন্দেহ গেল না। অবিশ্বাস্য কণ্ঠে রাগত মুখে বলল, ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছ তুমি। আমি জানি, ওই লোকটা তোমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে। নতুবা তোমার বাবা কোথায়? অন্য যে কেউই হলে আশরাফির রাগত চেহারা দেখে ঘাবড়ে যেত। কিন্তু মধু ঘাবড়ালো না। এবারেও মসৃণ মিথ্যে বর্ণনা করে গেল সে। আশরাফির প্রশ্নের জবাবে শব্দ করে হেসে উঠে বলল, তোমার ধারণা তুমি তোমার কাছেই রাখো না।
ওসব আমি ভাবি না। আমি বাবার কাছে যাইনি, তার কারণ বাবার ওপর রাগ ছিল আমার। গেলেও বিশেষ কোন লাভ হতো কিনা জানি না। কারণ ইশতিয়াকের মৃত্যুর পর তিনিই আমাকে ওদের বাড়িতে রেখে এসেছিলেন। যাই হোক, সেসব কথা এখন থাক। কিন্তু নিজের মতো করে এসব কেন ভাবছো আমি বুঝতে পারছি না। একটা কথা বলি তোমাকে, এতে হয়তো তোমার সন্দেহ কিছুটা হলেও দূর হবে। আরমান যতই খারাপ হোক না কেন আমাকে ও খুব ভালোবাসে। সুতরাং ভুল ভাবার কোন কারণ নেই। যথেষ্ট সুখে আছি আমরা। বেশ ভালো আছি। কোন কিছুর অভাব নেই। বলার আগেই সব হাজির রাখে আরমান। আশরাফি রাগে বাক্যহারা হয়ে গেল। মুখের কথা মিলিয়ে গেল তার। এ কোন মেহেরকে দেখছে সে? টাকা মানুষকে এতটা পরিবর্তন করে দিতে পারে? তীব্র ঘৃণা মুখ ফিরিয়ে নিল সে। তিরস্কারের সুরে বলল, তার মানে নিশ্চয়ই টাকা রোজগারের জন্যে সে তোমাকে এই ব্যবসায় নামিয়েছে? আমাকে কারো নামানোর দরকার নেই। আমি নিজের ইচ্ছেতেই নেমেছি। মধুর কথা শেষ হতে না হতেই ঠাস করে চড় পড়ল তার গালে। রাগ লাল হয়ে গেছে আশরাফির গৌরবর্ণ মুখখানা। মধুর মুখ থেকে এমন জঘন্য কথাবার্তা শুনে নিজেকে স্থির রাখতে পারেনি সে। সপাটে চড় বসিয়ে দিয়েছে মধুর গালে। চড় মেরেও রাগ কমল না। ক্ষোভে দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠে বলল, মরে গেলে না কেন তুমি? এখনো কেন বেঁচে আছো? এবার আমি তোমাকে খুন করব। কথাগুলো বলার সময় চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল আশরাফির। সর্বাঙ্গে জ্বালা করছিল। এমনিতেই এখানে আসার পর থেকেই গা ঘিন ঘিন করছিল তার। প্রথমেই মেয়েগুলোকে দেখে তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল সে। তারপর যখন মধুকে দেখল হৃৎপিণ্ডটা পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। এত আঘাতের পর আবার মধুর এসব কথাবার্তা। সহ্যের তো একটা সীমা আছে মানুষের। এর পরেও একটা মানুষ কি করে নিজেকে শান্ত রাখতে পারে? এদিকে চড় খেয়ে হাসছে মধু। হাসতে হাসতেই বলল, তুমি এখনো বোকার মতো আমাকে ভালোবাসো নাকি বিয়ে করেছ? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। আশরাফি মুখ দেখে মনে হলো পারলে এখনই মধুকে খুনি করে ফেলে সে। কিন্তু মধু বিন্দুমাত্রেও ঘাবড়াল না। আশরাফি রাগকে ক্রমাগত বাড়িয়ে দিয়ে নির্লজ্জের মতো হাসছে সে। আশরাফি রাগে দিশেহারা হয়ে সজোরে তার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এরপরেও হাসি আসছে তোমার? নির্লজ্জ, বেহায়া মেয়েমানুষ একটা। লজ্জা করে না তোমার? তোমার মুখ দেখাও পাপ। কথা শেষ করে সজোরে মধুকে ধাক্কা মেরে ফেলে দিল সে। ছিটকে পড়ে গেল মধু। বেকায়দা পড়ে কপাল ফেটে গেল তার, কিন্তু ফিরেও তাকালো না আশরাফি। গটগট করে বেরিয়ে গেল। ততক্ষণে সোহাগকে নিয়ে ফিরে এসেছে আরমান। মধু মেঝেতে বসে দেখে অবাক হল সে। রক্ত চোখে পড়তেই উদ্বিগ্ন কণ্ঠ বলল, এ কি মধু? তোমার এই অবস্থা কেন? রাফি সাহেব কোথায়? চোখে কোণে জল চিকচিক করছিল মধুর। সোহাগ হতভম্ব। চোখ বড় বড় করে চেয়েছিল মধুর দিকে। আরমানের কথার জবাবে মধু মুচকি হেসে বলল, উনি চলে গেছেন। কিছু বলে যায়নি? না। আরমানের সন্দেহ হল। সোহাগের হঠাৎ তাড়াহুড়ো করে ওয়াশরুমে যেতে চাওয়া, ওয়াশরুম থেকে বেরিয়ে বাড়িটা ঘুরে দেখতে চাওয়া, কাউকে কিছু না বলে আশরাফির বেরিয়ে যাওয়া, মধুর কপালে রক্ত, সব মিলিয়ে একটা না একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে। তথাপি কথা বাড়ালো না সে। সোহাগের কাছ থেকে বিদায় নিয়ে মধুকে নিয়ে ভেতরে ঢুকে গেল। মধু ছলছল চোখে একবার সোহাগের মুখের দিকে চেয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল তার সঙ্গে। চলবে।